মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ, নিষেধাজ্ঞা বলবৎ রাখতে অনড় মন্ত্রণালয়। নাশকতার 4 মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান কারাগারে, এম কে আনোয়ারের জামিন নথি না পৌঁছায় শুনানি হয়নি মিন্টুর। মাগুরায় যুবলীগের সংঘর্ষে মায়ের পেটে নবজাতক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি সুমন সেন ঢাকায় গ্রেফতার, মাগুরায় গ্রেফতার আরও একজন। রাজধানীর আবাহনী মাঠে নতুন কমপ্লেক্স তৈরির পরিকল্পনা বরাদ্দপত্রের সঙ্গে সাংঘর্ষিক, এমন অবকাঠামো তৈরি করতে দেয়া হবে না জানালেন গৃহায়ণমন্ত্রী। এবং দেশের মধ্যে চাহিদা থাকার পরও শুধুমাত্র বেশি দামের কারণেই অব্যাহত থেকে যাচ্ছে বিএসসিসিএল এর ব্যান্ডউইথ, ভারতের সঙ্গে চুক্তিতে সুবিধা পাবে সে দেশের জনগণ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মহাসড়কে সিএনজি চালিত অটো রিকশা সহ 3 চাকার যানবাহন চলাচলের বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেছে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা। এর মধ্যে ফেনীতে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে সিএনজি অটোরিকশা চালক ও মালিকদের মধ্যে সংঘর্ষ বাধে। এদিকে প্রশাসনের আশ্বাসে দুদিনের জন্য অবরোধ প্রত্যাহার করেছে সিলেট সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতি। সারা দেশের বিক্ষোভের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। এ সময় খবর পেয়ে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে পুলিশের এএসআই সহ কমপক্ষে 10 জন আহত হন। প্রায় 2 ঘন্টা মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এদিকে সকালে কুমিল্লা জেলা সিএনজি মালিক চালক ঐক্য পরিষদ 6 দফা দাবিতে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ও গাজীপুরে সড়ক অবরোধ করে। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষে 2 পুলিশ সহ অন্তত 7 জন আহত হন। উত্তেজিত জনতা প্রায় 8 থেকে 9টা গাড়ি ভাঙচুর করেছে। আমরা এগুলোর লিস্ট নিয়েছি এবং ক্ষতির পরিমাণ সেটাও নির্ধারণ চলতেছে। ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে দিনভর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আমাদেরকে বিকল্প রাস্তা না দিয়ে উনি হাইওয়ে রোডে কেন আমাদের এই নিরীহ এত গরিব শ্রমিকদের নিয়ে আমরা কোথায় যাইমু? কিস্তির গাড়ি আপনার বুঝিনি, আমরা রোডে ঘাটে চলতাম পারাম না। ওখানে যদি তারা এই ধরনের ব্যবহার করে আমরা যাইতাম কেন? আমরা তো যাওয়ার রাস্তা নাই। সিএনজি যারা মালিক আছে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন বাস বা ট্রাক যেগুলো রাস্তায় চলাচল করছে সেগুলোতে বাধা যেন না দেয়, কারণ অনেক যাত্রী আছে, যাত্রীদের যেন ভোগান্তি না হয় এটা আমার আহ্বান থাকবে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এদিকে রোববার সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কে বন্ধ রয়েছে 3 চাকার সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল। এ সময় এ ধরনের যান চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরির দাবি জানান সিএনজি শ্রমিকরা। সব রাস্তাই খারাপ, এমন খারাপ ওই রাস্তা দিয়ে সব গাড়ি চলার মতো না। তাইলে এই গাড়িগুলো আমরা এখন কোন দিক দিয়ে চালাবো? এটি তো সরকার এখানে নিয়ে আসছে বাংলাদেশে, তাই না? সরকার আনি যদি এখন বন্ধ করে তাহলে তো আমাদের গরিব মানুষের পেটে লাত্তি মারা হইল। এছাড়া নারায়ণগঞ্জ, গাইবান্ধা, সাভার, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি অটোরিকশার চালক ও মালিকরা। গত 22 জুলাই সড়ক দুর্ঘটনা এড়াতে দেশের মহাসড়কগুলোতে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই নিষেধাজ্ঞা 1 আগস্ট থেকে কার্যকর হয়। পামিদা মোটুসি, সময় সংবাদ। এদিকে শ্রমিকদের আন্দোলন ধর্মঘট সত্ত্বেও মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে আসবে না সরকার। প্রয়োজনে এ ব্যাপারে সরকার আরো কঠোর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব MAN সিদ্দিক। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, মহাসড়কের দুর্ঘটনা এড়াতে অবৈধ যানবাহন চলাচল বন্ধ রাখার কোনো বিকল্প নেই। যারা আন্দোলন করছে তারা কেন আন্দোলন করছে সেটা আমার কাছে খুব একটা বোধগম্য না। সামান্য একটু রাস্তা 3570 কিলোমিটার, তার বাইরে 2,50,000 কিলোমিটারে তারা চলাচল করতে পারবে। সরকার এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করছে না। আমরা যে সিদ্ধান্ত দিয়েছি আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করব। এইভাবে যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে আমরা এটা কিপ পারসুইং, আমরা এটা করেই যাব। তাছাড়াও আমাদের বিআরটি এর কিন্তু কিছু নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে এবং তাদের ক্ষমতা সারা বাংলাদেশের উপরে আছে। কোনো কারণে সেখানে প্রত্যাশিত
পর্যায়ে যদি ইমপ্লিমেন্ট না হয় আমরা কেন্দ্রীয়ভাবে সেখানে ইমপ্লিমেন্টের ব্যবস্থা নেব। জনগণ যেহেতু এটা ওয়েলকাম করছে এবং মানুষের জীবন এতে রক্ষা পাবে, আমরা মনে করি আমরা যে সারা দেশের এখানে সমর্থন আমরা পাবো। অটোরিকশা চালক ও মালিকদের ডাকা ধর্মঘটের কারণে ঢাকা সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই রুটে চলাচলকারী যাত্রী ও চালকেরা। রোববার সকাল থেকে অটোরিকশা চালক ও মালিকরা ধর্মঘটের সমর্থনে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এতে দুপুর থেকেই ঘটনাস্থলের উভয় পাশে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ কারণে অনেককে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। এখানে এসে আমরা থেমে গেছি। আমাদের এখানে মনে হয় অনেক বড় একটা লম্বা লাইন, আমরা যে হেঁটে যাব সেটারও কিন্তু উপায় নেই। এখানে এসে প্রায় 45 মিনিটের উপর হয়ে গেল বসে নিছি। কষ্ট তো অবশ্যই, যে কষ্ট বইলেও শেষ করা যায় না। রাস্তা সাধারণ মানুষের জন্যই হয়েছে, কিন্তু এখানে যদি রাস্তা ব্লক করে মানুষের কষ্ট দেয় সে তো দুঃখের বিষয় কিছু হতে পারে না। প্রবাসের সময় আরো থাকছে, ছিটমহল বিনিময়ের আগে মিথ্যা পরিচয়ের নাগরিক হওয়ায় স্বস্তিতে নেই কুড়িগ্রামের দাসিয়ার ছড়ার অনেকেই। জমির মালিকানা নিয়েও জটিলতার আশঙ্কা। উত্তরায় এক নারীকে গণধর্ষণের ঘটনার একদিনের মাথায় রাজধানীতে আবারও 2 শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিরপুরের পীরেরবাগ এবং হাজারীবাগের রায়ের বাজারে ধর্ষণের শিকার হয় ওই 2 শিশু। দুজনকেই ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাজারীবাগের ঘটনায় খোকন নামে একজনকে আটক করা হলেও মিরপুরের ঘটনায় কেউ আটক হয়নি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার পথে উত্তরা এলাকায় সহকর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক কর্মজীবী নারী। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ঘটনায় অপরাধের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুজন। উত্তরার ঘটনার রেশ কাটতে না কাটতেই ধর্ষণের শিকার হলো 2 শিশু। এদের মধ্যে পীরেরবাগের নির্যাতনের শিকার শিশুটির বয়স 7 আর রায়েরবাজার এলাকায় নির্যাতিত শিশুটির বয়স 9। পরীক্ষা শেষে দুজনের শরীরেই ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। আমার মেয়ে আর 3 মেয়ে ওরা খালি করে খেলছে। আমার 9 ডাবের খোসাটা দাও, কারণ ওই ডাবের খোসাটা দিচ্ছে না, ডাবের খোসাটা দিয়ে গেছে, দিয়ে মেলা করছে। দর্শক কাকা আমার ছেড়ে দেন, আমার মায়ের ডাকতেছে কয় না তোমার কিছু কম না কইছে। এবার ওই ঘরের ভিতরে টান দিয়ে লইয়ে গেছে। একলা একলা ঘরের মধ্যে বয়ে টিভি দেখতেছে, বৃষ্টি হচ্ছে আর তার মা ছিল গার্মেন্টসে। তো ওই সময় গেলে দরজা বন্ধ করে আমার নাতিনের সাথে খুব অনেক দুর্দবস্তি করতে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন এ ধরনের অপরাধ দমনে আগাম ব্যবস্থা নেওয়া কঠিন, তবে প্রতিটি ঘটনাকেই বিশেষ গুরুত্ব দেন তারা। এছাড়া এ ধরনের নির্যাতিতদের সহায়তার জন্য বিশেষ ডেস্ক খোলার কাজ চলছে বলেও জানান তিনি। একটা হেল্প ডেস্ক হবে আমাদের ডিএমপি হেডকোয়ার্টারে, যেখানে যে জাতীয় সমস্যাগুলো থানাতে গিয়ে সরাসরি বলা অনেকের পক্ষে সম্ভব হয় না, সেই বিষয়গুলো এখানে সরাসরি সেটা সাবমিট করা যাবে। সেখানে নারী পুরুষ উভয় রকমের কর্মকর্তা থাকবেন এবং যে ক্ষেত্রে যা দিয়ে বাস্তবতা ডিল করা সম্ভব, আমার ধারণা যে সেই প্রেক্ষাপটগুলোতে তারা সাপোর্ট করতে পারবে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, একজন মানুষের মানসিক বিকৃতির সবশেষ ধাপ হচ্ছে এই ধরনের অপরাধ, আর এটি মোকাবেলায় পুলিশের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও তাগিদ দেন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় যুবলীগের দুপক্ষের গোলাগুলিতে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় রোববার রাজধানী কল্যাণপুর থেকে সুমন সেন হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। এই ঘটনায় মাগুরার ওয়াবদা বাজার এলাকা থেকে নজরুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 23 জুলাই বিকেলে যুবলীগের একাংশের নেতা কামরুল ভূঁইয়া এবং অপর অংশের নেতা আলী আজিবর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় গোলাগুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে 8 মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন, মিরাজ শেখ ও মমিন ভূঁইয়া নামে 3 ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মমিন ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মারা যান। এ ঘটনায় নাজমা বেগমকে ওই রাতেই অস্ত্রোপচারের পর গুলিবিদ্ধ অবস্থায় একটি কন্যা শিশুর জন্ম হয়। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এদিকে বন্দুকযুদ্ধে নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল হোসেন বাদী হয়ে গত 26 জুলাই মাগুরা সদর থানায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি সেন সুমন হোসেন, আজিবর, মোহাম্মদ আলী সহ 16 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এর আগে 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজকে ঢাকা থেকে খুলনাগামী ইগল পরিবহনে আমাদের গোপন সূত্রে 13 নম্বর এজাহারনামা আসামি মোহাম্মদ নজরুল ইসলাম, এটা হোসেন আলী দোয়ারপাড়কে আমরা আটক করতে সমর্থ হই। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দলের গঠনতন্ত্র অনুযায়ী আব্দুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। রোববার দুপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশন সচিবের কাছে চিঠি দেন এবং তাদের অবস্থান ব্যাখ্যা করেন। তবে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত ভুল দাবি করে পাল্টা চিঠি দেন লতিফ সিদ্দিকী। দুপক্ষের পাল্টাপাল্টি ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। লতিফ সিদ্দিকী সাহেব এবং তার দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের দুজনকে আমরা চিঠি দিয়েছিলাম এই বিষয়ে তাদের বক্তব্য জানার জন্য। তারা দুজনই আজকে এই জবাব দিয়েছেন। এখন এই জবাব এর সাথে যে প্রাসঙ্গিক আইন বিধি এবং এর সাথে সম্পৃক্ত কোনো পূর্ব নজির, এগুলি আমরা এখন দেখব। দেখে মাননীয় কমিশনকে আমরা রিপোর্ট করব। রিপোর্ট করার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন যে এটি কিভাবে নিষ্পত্তি হবে। অভ্যন্তরীণ বাজারের চেয়ে কম মূল্যে ব্যান্ডউইথ রপ্তানির জন্য ভারতের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড। তবে চুক্তি অনুযায়ী দেশীয় গ্রাহকের চেয়ে কম খরচে ভালো মানের ইন্টারনেট সেবা পাবে ত্রিপুরায় বসবাসরত ভারতীয় নাগরিকরা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের মধ্যে চাহিদা থাকার পরও শুধুমাত্র বেশি দামের কারণেই বিএসসিসিএল এর ব্যান্ডউইথ অব্যবহৃত থেকে যাচ্ছে। ব্যান্ডউইথ রপ্তানি ও এর প্রভাব নিয়ে রামিম হাসানের রিপোর্ট। সমুদ্র তলদেশের মাধ্যমে গড়ে ওঠা আন্তর্জাতিক নেটওয়ার্ক সাবমেরিন কেবল CME-5 এর সাথে 2005 সালে সংযুক্ত হয় বাংলাদেশ। কোটা অনুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিক এই সংযোগ থেকে 200 গিগাবাইট ব্যান্ডউইথ ব্যবহার করতে পারে, কিন্তু এর মধ্যে 160 থেকে 70 গিগাবাইট অব্যবহৃত থেকে যায়। আর এই যুক্তিতে 9.5 কোটি টাকা বাৎসরিক চার্জে 10 গিগাবাইট ব্যান্ডউইথ ভারতকে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেডের সাথে ভারতের সাঞ্চয় নিগম কোম্পানি লিমিটেডের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশের অব্যবহৃত ব্যান্ডউইথ থেকে প্রতি মেগাবিট ব্যান্ডউইথ ভারতের ত্রিপুরা রাজ্যে $10 অর্থাৎ 780 থেকে 90 টাকা দরে MBBS পৌঁছে দেবে ভারতের ত্রিপুরা রাজ্যে। অথচ দেশের মধ্যেই বিএসসিসিএল ব্যান্ডউইথের পাইকারি দর নির্ধারণ করে রেখেছে 1969 টাকা। আর তাই স্বভাবতই প্রশ্ন জাগে, দেশ এবং দেশের বাইরে ব্যান্ডউইথের এই দামের পার্থক্যটা কেন? এ ব্যাপারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ISPর অভিযোগ, দেশের মধ্যে বিএসসিসিএল নির্ধারিত উচ্চ মূল্যের কারণেই এই পরিমাণ ব্যান্ডউইথ অব্যবহৃত থেকে যাচ্ছে। বাংলাদেশে ইন্টারনেট পারপাস যে ব্যান্ডউইথটা ইউজ হচ্ছে ক্লোজ টু 120 জিবি 25 জিবির মতন। 120-25 জিবির মধ্যে সরকার শুধুমাত্র ব্যান্ডউইথ সাপ্লাই করতে পারছে 25 জিবি। বাকি 100 জিবি কিন্তু বেসরকারি আইটিসি অপারেটররা দিচ্ছে। ওয়ারেস সরকারের কাছে 200 জিবির ক্যাপাসিটি আছে। আইটিসি অপারেটররা এটা যদি ইজিলি করতে পারে, ইজিলি অ্যাকোয়ার করতে পারে, তাহলে বিএসসিসিএল কেন পারবে না? এ বিষয়ে বিএসসিসির দৃষ্টি আকর্ষণ করা হলে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জানান, আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের ভিতরে এতদিন দাম কমানো যায়নি। যেহেতু আমরা একটা দাম কমাবো তাতে আমাদের রেভিনিউ লস হবে, সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের কাছে পারমিশনের জন্য আমরা পাঠিয়েছিলাম। আনফর্চুনেটলি এটা বিটিআরসি হয়ে, মন্ত্রণালয় হয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে এটা আবার ফিনান্সের কনকারেন্স লেগেছে। এগুলো করতে গিয়ে আমাদের অনেক সময় লেগে গেছে, যার জন্য আমরা এটা অনেক দেরি হয়ে গেছে। আর তাই দাম কমানোর সিদ্ধান্ত হলেও কবে নাগাদ সংশোধিত মূল্যে দেশি অপারেটররা ব্যান্ডউইথ কিনতে পারবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি বিএসসিসিএল এর কাছ থেকে। যদিও তাদের দাবি, ভারতের সাথে চুক্তি বাস্তবায়নের আগেই আইএসপি গ্রাহকরা এর সুবিধা পাবেন। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে খেলার মাঠে স্থাপিত একতলা ক্লাব ভবনটি ভেঙে নতুন করে কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নিয়েছে আবাহনী। রাজুক বলছে, নতুন করে একতলা একটি ভবন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে তাদের। তবে মাঠটির বরাদ্দপত্রের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো অবকাঠামো তৈরির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। তবে আবাহনী কর্তৃপক্ষ বলছে, অনুমোদন নিয়েই প্রায় 500 কোটি টাকা ব্যয়ে বহুতল কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত MR আমিনের রিপোর্টে।
1998 সালে আবাহনী কর্তৃপক্ষকে 9.759 একরের এই মাঠটি ইজারা দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মাঠটির উত্তর পশ্চিম পাশে ক্লাবের অফিস ও ইনডোর বাস্কেটবল স্থাপনা রয়েছে। দক্ষিণ পাশে ইনডোর ক্রিকেটেরও অফিস রয়েছে। এদিকে ইজারার বরাদ্দপত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দেয় ওই মন্ত্রণালয়। এর মধ্যে মাঠটির কোনো মৌলিক পরিবর্তন, বাণিজ্যিক স্থাপনা নির্মাণ, খেলাধুলা সম্পর্কযুক্ত স্থাপনা ব্যতীত কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। তবে মাঠ কর্তৃপক্ষ বলছেন শর্ত মেনেই কমিউনিটি সেন্টার, হেলথ ক্লাব ও টেন্ট তৈরি করা হচ্ছে। আমাদের কিন্তু খুব বেশি জায়গা লাগছে না, কারণ এখানে 3টা বিল্ডিং, হ্যাঁ 3টা বিল্ডিং, একটাতে প্লেয়াররা থাকবে, একটা ক্লাব, ওখানে আপনার জিমনেশিয়াম থেকে শুরু করে সুইমিং পুল, জ্যাকুজি যা আছে সব আলাদা, মেয়েদের এবং ছেলেদের। একটা হেলথ ক্লাব হচ্ছে, আর একটা কমিউনিটি সেন্টার। আমাদের এখন যে প্রোগ্রাম আছে, কমিউনিটি সেন্টার দোতলা, ক্লাব হবে দোতলা। হেলথ ক্লাবটা এক্স্যাক্টলি কত আমার ঠিক মনে নেই, তো 2-3 তলার বেশি হওয়ার কোনো সুযোগ নেই। আবাহনী কর্তৃপক্ষ কমপ্লেক্স তৈরির আবেদন করলেও রাজুক বলছে মাঠটির পূর্ব পাশে নতুন করে একতলা ভবনের অনুমোদন দেয়া হয়েছে। রাজুক এই একতলা বিশিষ্ট খেলাধুলা সংশ্লিষ্ট ব্যবহারের উপযোগী একটি 4 মিটার উচ্চতার একটি নকশা অনুমোদন করেছে। ইজারার শর্ত ভঙ্গ হয় মাঠে এমন কোন ধরনের কাঠামো নির্মাণের অনুমোদন দেয়া হবে না বলে জানালেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এখানে কোনো বাণিজ্যিক ভবন করা যাবে না এবং বাণিজ্যিকভাবে লাভজনক হবে এরকম কোনো কিছু করা যাবে না। শুধু খেলার মাঠ বরাদ্দে যেটা করছি আমরা, যেই নিয়ম কারণে এর সাথে যদি সাংঘর্ষিক হয়, উইল নট অ্যালাউ দিস। ছোট বড় সব বয়সী মানুষ ক্রীড়া চর্চা করে থাকেন ধানমন্ডি আবাহনীর এই মাঠটিতে। এরই একটি অংশ জুড়ে তৈরি হতে যাচ্ছে একটি অবকাঠামো। তাতে মাঠটি যেমন সংকীর্ণ হতে যাচ্ছে, তেমনি প্রবেশাধিকারও নিয়ন্ত্রণ হবে বলে শঙ্কা ক্রীড়াপ্রেমীদের। তাই এখনই এটি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই দাবি তাদের। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। নারী, শিশু ও রাষ্ট্রের নিরাপত্তা এবং ব্যক্তির গোপনীয়তা রক্ষায় সমন্বিত সাইবার আইন প্রণয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন ও টেলিনর গ্রুপের সহায়তায় সম্ভাবনা ডিজিটাল বাংলাদেশ বিষয়ে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে। রিপোর্টে 2021 সালের মধ্যে জ্ঞান নির্ভর মধ্য আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করা হয়। সাইবার অপরাধীরা নারীর সম্ভ্রম নষ্ট না করতে পারে, শিশুর নিরাপত্তা ধ্বংস না করতে পারে, রাষ্ট্র ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ধ্বংস না করতে পারে এবং ব্যক্তির গোপনীয়তার ভিতরে হাত না দিতে পারে, সেই জন্য একটি সমন্বিত সাইবার আইন তৈরি করা দরকার। যে সাইবার আইনটা ডিজিটাল বাংলাদেশকে নিরাপত্তা দিবে, স্বস্তি দিবে, শান্তি দিবে। ডিজিটাল জনসম্পদ গড়ার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির পড়ানোটা, আয়ত্ত করানোর কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার প্রবাসের খবর। মুজিব না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে একথা বলেছেন জাসদ নেতা আ.স.ম. আব্দুর রব। স্বাধীনতার ইশতেহার, জয় বাংলা স্লোগান, পতাকা উত্তোলন, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক বানানোর পরও আর কোনো স্বাধীনতার ঘোষণার প্রয়োজন হয় কিনা সমালোচকদের প্রতি এ প্রশ্ন রাখেন তিনি। শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন আ.স.ম. আব্দুর রব। এ সময় বক্তব্য রাখেন বিশ্ব বাঙালি সংগঠক তানিয়া রব, মুক্তিযোদ্ধা ডাক্তার সারওয়ালুল হাসান, আবু জাফর মাহমুদ, মুকিত চৌধুরী ও লক্ষ্মীপুর সমিতির সভাপতি ও জাসদ নেতা মীর মোহাম্মদ তসলিম উদ্দিন খান। বিদেশে বসে সরকারের সমালোচনা না করে দেশের প্রতি কাজ করে যাওয়ার জন্য সমালোচকদের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি স্বাধীনতার ইতিহাসকে বিকৃত না করতে সবার প্রতি আহ্বান জানান তারা। জাতির ঐক্যের প্রয়োজন, সেই মুহূর্তে জাতিকে আমরা দ্বিধা বিভক্ত করেছি, বিভক্ত করছি। 71 সনে আমরা জয়লাভ করতে পেরেছি জাতি ঐক্যবদ্ধ ছিল বলে। পৃথিবীর সব দেশে যারা ইতিহাসের সৃষ্টি করেছে তাদেরকে কিন্তু বেঁচে থাকতে দেওয়া হয়নি। সকল মানুষ যাতে বাস করতে পারে এমন একটা দেশ আমরা পৃথিবীতে আমাদের মুক্তিযুদ্ধ করেছি, এমন একটা দেশ উপহার দেওয়া। অথবা স্বাধীনতাটাকে স্বীকার করতে হবে মনে প্রাণে। টানা বর্ষণে পশ্চিমবঙ্গে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 লাখ মানুষ। বন্যায় মৃত প্রত্যেকের পরিবারকে 4 লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
রোববার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন কলকাতাবাসী। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। রেল লাইনে পানি ওঠায় বিঘ্ন হচ্ছে কলকাতা, শিয়ালদহ ও হাওড়া স্টেশনের ট্রেন চলাচল। বন্যা পরিস্থিতি নিয়ে শনি ও রোববার জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চট্টগ্রামের সাতকানিয়ার মুক্তিযোদ্ধা আইয়ুব খানের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তার স্ত্রী খাদিজা বেগমের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুদানের অর্থ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন খাদিজা বেগম। এ সময় তার ছেলে ও মেয়ে উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খন্দকার আকবর উপস্থিত ছিলেন। 2018 সালের মধ্যে দেশের দারিদ্রতা দূর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার দুপুরে মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলের কনফারেন্স হলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত নকল ও জাল পণ্যের আমদানি প্রতিরোধ শীর্ষক 5 দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। 10 থেকে 14 এরকম শতাংশ মানুষ সবসময় দরিদ্র থাকবে এবং তাদেরকে রাষ্ট্র তাদের রক্ষা করতে হবে, তাদের পালতে হবে। সুতরাং বলতে গেলে আমরা ইতিমধ্যে দারিদ্রকে প্রায় নিঃশেষ করে ফেলেছি, কিছু বাকি আছে। এটা আগামী 3 বছরে আমরা এটাকে খতম করব, এই দেশে দারিদ্র থাকবে না। অগ্রাধিকার ভিত্তিতে পোশাক শিল্পে গ্যাস বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে পোশাক শিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। রোববার দুপুরে বিজিএমইএ ভবনে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপো 2015 এর সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম। চট্টগ্রামের এডিসন ব্লু হোটেলে 6 আগস্ট থেকে 3 দিনের প্রদর্শনীতে 73টি স্টল অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে। দেশি বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। পোশাক শিল্প থেকে 2021 সালে $50 বিলিয়ন রপ্তানি আয়ের রোডম্যাপ হিসেবে প্রদর্শনীটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। তবে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি সংকট কাটাতে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বজায় রাখার আহ্বান জানান তিনি। নৌপরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান সাহেব এখানে থাকবেন, বিশেষ অতিথি উপস্থিত থাকবেন। আমাদের রাজনৈতিক সমস্যার সমাধান আমাদের করতেই হবে। আর যদি খোদা না খাস্তা করে কোনো ধরনের সমস্যা আসে তাহলে আমাদের ইমেজ কিন্তু ফিরে আনতে পারবো না। অনেক ব্র্যান্ডরা এখন পর্যন্ত তারা বাংলাদেশে আসে না। আমাদের সবচেয়ে বাধা হচ্ছে আমাদের এনার্জি গ্যাস। আমাদেরকে গ্যাস দিন, আমরা আপনাদেরকে আমাদের টার্গেট দিতে পারবো। আমাদের ব্যাংক ইন্টারেস্ট কমিয়ে দিন, আপনারা আপনাদের টার্গেট দিতে পারবো। পোশাক শিল্পকে অনতি বিলম্বে প্রায়োরিটি বেসিসে আমাদেরকে গ্যাসের বন্দোবস্ত করা হোক। পণ্য কেনার সময় নির্দিষ্ট হারে মূল্য সংযোজন কর বা মূসকের অর্থ পরিশোধ করেন গ্রাহকরা। সেই কর ব্যবসায়ীদের জমা দেওয়ার কথা রাজস্ব বিভাগে। কেউ রাজস্ব ফাঁকি দিলে ব্যবস্থা নেওয়ার কথা রাজস্ব কর্মকর্তাদের। কিন্তু অভিযোগ উঠেছে ঘুষের বিনিময়ে ব্যবসায়ীদের রাজস্ব ফাঁকির সুযোগ করে দিচ্ছেন মাঠ পর্যায়ের এক শ্রেণীর রাজস্ব কর্মকর্তা। আর ব্যবসায়ীদের অভিযোগ রাজস্ব কর্মকর্তাদের প্রস্তাবে রাজি না হলে পড়তে হয় নানা হয়রানিতে। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে অসাধু কর্মকাণ্ডে যুক্ত হলে পার পাবে না কেউই। সাজিদ রাজুর রিপোর্ট। সারা বছর বাজারে বেচা বিক্রির উপর নির্ভর করে সরকারের সবচেয়ে বড় আয়ের খাত মূল্য সংযোজন কর বা মূসক থেকে কেমন রাজস্ব আসবে। যেসব ব্যবসায়ীর সংগৃহীত মূসকের পরিমাণ বছরে 70,000 টাকার কম, তাদের কাছ থেকে সরকার আদায় করে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট বা প্যাকেজ ভ্যাট। এর বেশি হলে শতকরা 4 ভাগ হারে মূসক আদায় করা হয়। আর এই নিয়মটিরই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর বড় ব্যবসায়ী। অভিযোগ রয়েছে গ্রাহকদের কাছ থেকে বেশি অঙ্কের কর সংগ্রহ করলেও প্যাকেজ ভ্যাটের খাতায় নাম লেখান তারা। আর এই কর ফাঁকিতে সহযোগিতা করেন এক শ্রেণীর মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তাই। অনেক সময় তাদের দ্বারা হয়রানিরও শিকার হতে হয় ব্যবসায়ীদের। এত টাকা দিবেন কেন, আমরা দিতেছি, ব্যবস্থা করে কমের মধ্যে দিয়ে সারতে পারবেন, আমাদেরকে কিছু দেন। আর যারা জেনুইনলি দিয়ে আসতেছে, পেমেন্ট করার পরে তার ওই চালানের কপিটা অ্যাটাস্টেড করে সেদিন নিয়ে যেতে হয়। এই অ্যাটাস্টেশনের সময় তারা নানান রকমের ধরে, ভুল ধরে। এসিআর বন্ধ তো রাখে, এরকম শুনছি। রাজস্ব কর্মকর্তা তৎপর থাকে, তাদের বন্ধ থাকার কথা না।
অনেক দোকানি আছে যে ভ্যাটের চালানে বিল দিচ্ছে না, বা যেই অফিসার ভ্যাট কালেকশনে আসছে তাকে বলতেছে যে এইভাবে দাও তুমি, এটা দিলে আমি এটা মাফ করে দিচ্ছি, এটা আমি দেখাতে পারতেছি না, এরকম হয়। যে রাজস্ব কর্মকর্তারা মাঠে মাঠে ঘুরে রাষ্ট্র পরিচালনার অর্থের যোগান দেন আর রাজস্ব ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা নেন, খোদ তাদের বিরুদ্ধেই ব্যবসায়ীদের অভিযোগ অনিয়ম আর দুর্নীতির। তাদের ভাষায় এ যেন ঠিক সর্ষের মধ্যেই ভূত। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলছে ব্যবসায়ীরা অসাধু বলেই কিছু কর্মকর্তা অনিয়মের সুযোগ নিচ্ছে। অনিয়ম রোধে মাঠ পর্যায়ের ভ্যাট আদায়কারীদের উপর নজরদারি চালানো হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। উভয় পক্ষেরই একটি 6-9 ব্যাপার আছে। আপনি সুযোগ নিতে চান, আপনি ট্যাক্সটা গ্রহণ করে ট্যাক্সটা দিচ্ছেন না, দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যেটা বলছেন করাপশন বা অন্য কিছুর আশ্রয় না, তার জন্য শাস্তির বিধান রয়েছে একদম পরিষ্কার, এবং সেটা শাস্তি হয়তো কম, কিন্তু আমি বলছি এটা একটা মিলমিশের কারবার হয়ে দাঁড়াইছে দেশের ভিতরে। সবার নিজ নিজ অবস্থানে সৎ ও দায়িত্বশীল হওয়াই এই সমস্যার সমাধান বলেও মনে করে এনবিআর। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের দাসিয়ার ছড়া শুক্রবারও যার পরিচয় ছিল ছিটমহল, এখন স্থান পেয়েছে বাংলাদেশের মানচিত্রে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলেও বাসিন্দাদের অনেকের মনে নেই স্বস্তি। মিথ্যা পরিচয়ে আগেই নাগরিক হওয়ায় নতুন নাগরিকত্ব নিয়ে বিড়ম্বনায় পড়ার শঙ্কা তাদের। এই অবস্থায় ছিটমহল বিনিময় কমিটির নেতারা বলছেন সবকিছু বিবেচনায় নিয়েই পদক্ষেপ নিতে হবে সরকারকে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত দাসিয়ার ছড়া। শুক্রবারও এ জনপদের পরিচয় ছিল ছিটমহল হিসেবে, কিন্তু আগস্টের প্রথম প্রহরে অন্যান্য ছিটমহলের মতো এটিও স্থান পেয়েছে বাংলাদেশের মানচিত্রে। শনিবার সকাল থেকে এই এলাকায় উঠছে বাংলাদেশের জাতীয় পতাকা। দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর জাতীয়তার স্বীকৃতি মেলায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস সবার চোখে মুখে। তবে এরপরও দাসিয়ার ছড়ার অনেক মানুষ যেন স্বস্তিতে নেই। জীবন জীবিকা ও লেখাপড়া সহ বিভিন্ন কাজে মিথ্যা পরিচয়ে আগেই বাংলাদেশের পরিচয়পত্র নিয়েছেন তারা, কিন্তু ছিটমহলের জনগণনার তালিকায় নাম থাকায় নতুন নাগরিকত্ব পাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়ার শঙ্কা তাদের। পাশাপাশি জমির মালিকানা নিয়ে জটিলতার আশঙ্কা অনেকের। এতদিন মিথ্যা ঠিকানা দিয়া আমাদের ছেলে মেয়েদের বাংলাদেশে লেখাপড়া শিখেছি। উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার পর আমাকে ওই মিথ্যা ঠিকানার বলে এই চাকরি করতে হয়েছে। এখন আমরা সত্য পরিচয় জন্ম নিবন্ধন, এই দাসিয়ার ছড়া জন্ম নিবন্ধন দিয়ে লেখাপড়া করতে চাই। 4 বছর আগে এই দাসিয়ার ছড়া আমি 45 শতক জমি কিনেছি, সেই জমিনে কিন্তু মালিক এবং মরে গেছে। এখন আমরা সরকারের কাছে দাবি এই জমা জমিনগুলা যাতে আমার সুষ্ঠুভাবে শৃঙ্খলা মতো বজায় রাখা যায়। এই অবস্থায় সব দিক বিবেচনায় রেখে নাগরিকত্বের বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানালেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা। যেহেতু এখন বাংলাদেশি হয়ে গেছি, এখন আমরা সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে আমরা আবেদন করতেছি। সরকারকে ইতিমধ্যে জানিয়েছি যে এই সমস্যাগুলি যেন বিবেচনা নিয়ে এসে কোন দেশের নাগরিক আমরা ছিটমহলের মানুষ হব সেই বিষয়টি ওনারা নিরূপণ করেন। কুড়িগ্রামে ভারতের ছিটমহল নামে থাকা 12টি জনপদ 1 আগস্ট থেকে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের মানচিত্রে। এ জনপদগুলোতে বাস করেন 8132 জন মানুষ। এর মধ্যে দাসিয়ার ছড়ার লোকসংখ্যা 6879 জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। পাহাড় ধসে বাড়ছে প্রাণহানির সংখ্যা, তারপরও কক্সবাজারের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী লক্ষাধিক মানুষের টনক নড়ছে না, কোনোভাবেই সরানো যাচ্ছে না তাদের। তবে প্রশাসন বলছে অনুরোধে কাজ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ে বসতি ঠেকানো যাচ্ছে না কক্সবাজারে। প্রতিদিনই নতুন নতুন ঘর উঠছে নানা এলাকায়। কক্সবাজার সদর ছাড়াও উখিয়া এবং টেকনাফে প্রায় 2 লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে পাহাড়ের পাদদেশে, যার মধ্যে সবচেয়ে বেশি বসবাস শহরের কলাতলি, ঘোনারপাড়া, দক্ষিণ বাহারছড়া, বড়ছড়া, পাহাড়তলি, বৈদ্যঘোনা ও বাদশাঘোনায়। প্রতি বছর জেলার কোনো না কোনো পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও আর্থিক অনটনের কাছে হার মানছে তারা। গত 27 জুলাই এমন ঘটনায় প্রাণ হারান 5 জন। এত ঝুঁকিপূর্ণ অতীতে বুঝিনি, তারপরে এখন যারা আছে এরা আসলে যাওয়ার মতন খুব কম মানুষেরই যাওয়ার মতন রাস্তা নেই। ঘর ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নেই, ঘর ভাড়া দিয়ে থাকবো কোথায়? শহরের মতন পরিরই হনের মিটকে কি হয় যে আর ধরো কান জায়গা কিনে গিয়ে যে থাকি মেবিতে হনার ইয়া নাই,
সামর্থ্য নাই। আমরা তো অসহায়, সরকার যদি আমাদেরকে ঘর বাড়ি দেয় তাহলে আমরা এখান থেকে চলে যাব। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ ও বসবাসকারীদের সচেতন হতে হবে বলে জানালেন পরিবেশবাদী সংগঠনের এই নেতা। প্রশাসনের লোক দেখানো, শুধু মাইকিং অথবা সতর্কীকরণ না দিয়ে প্রশাসনকে জোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে এই পাহাড় ধসের সমস্যা থেকে কক্সবাজার জেলাবাসীকে রক্ষা করতে হবে। আর জেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের কোনোভাবেই পাহাড়ের পাদদেশে থাকতে দেওয়া হবে না। আমাদের এই বিষয়ে একদম জিরো টলারেন্স। আমরা ওখানে একটি বাড়িও রাখবো না এবং ওখানে থাকতে দেব না। ঝুঁকিপূর্ণ অবস্থায় একটি মানুষ যাতে সেখানে না থাকে সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। গত 5 বছরে কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছে 2 শতাধিক মানুষ, যার মধ্যে 2010 সালের 15ই জুন পাহাড় ধসের ঘটনায় 4 সেনা সদস্য সহ 54 জন প্রাণ হারান। সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার রেজানে সেনা অলিম্পিক হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল মিলিটারি এয়ার কম্পিটিশনে রুশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির এক চালক নিরাপদে বের হয়ে আসতে পারলেও নিহত হন অপর চালক। রোববার রেজানে এয়ার শোতে মহড়া প্রদর্শনীর সময় নিয়ন্ত্রণ হারায় রুশ সেনাবাহিনীর MI-28N হেলিকপ্টার। রানওয়ের পাশের জঙ্গলে বিধ্বস্ত হয় এটি। দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহত পাইলট আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত পাইলটের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানায়, মহড়া চলাকালে হঠাৎ করেই ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। এর পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। হেলিকপ্টারটিতে আর কোনো আরোহী ছিলেন না বলে খবর জানানো হয়। দুর্ঘটনার পর বিমানের সব ধরনের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন রুশ বিমান বাহিনীর প্রধান ভিক্টর বন্ডারেভ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমান বাহিনীর বিশেষজ্ঞ দল। বৃষ্টির কারণে টানা 3 দিন খেলা না হওয়াটা হতাশার, এমনটাই মন্তব্য করেছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। আর দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে টেস্টে 5 দিন খেলাটা বাংলাদেশের জন্য দারুণ অভিজ্ঞতা হতো। পাশাপাশি ভালো শুরু করেও বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় স্কোর না পাওয়াটা চিন্তার কারণ হলেও এ নিয়ে সবাই কাজ করছে বলেও জানান এই অলরাউন্ডার। ব্যাট বল ছেড়ে মুশফিক রিয়াদরা মেতে উঠেছেন ফুটবল খেলায়, অথচ টেস্টের চতুর্থ দিনে হয়তো তাদের মোকাবেলা করতে হতো স্টেইন মর্কেল কিংবা আমলা ডুপ্লেসিদের। কিন্তু ঢাকার আকাশের গোমরা মুখে যে হাসি ফুটছেই না, এতেই টানা তৃতীয় দিনের মতো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ঢাকা টেস্টের খেলা হয় পরিত্যক্ত। প্রথম টেস্টে ভালো কিছু সম্ভাবনা জাগিয়েও বেরসিক বৃষ্টির কারণে স্বাগতিকদের মেনে নিতে হয় ড্রয়ের হতাশা। এরপর ঢাকায় দারুণ কিছুর আভাস মিললেও আবারও বৃষ্টির বাগড়া, যাতে খানিকটা বিরক্ত ক্রিকেটাররাও। 5 দিন খেলার জন্য ওরকম মেন্টালিটি নিয়ে মাঠে নামবেন, তারপর টানা আজকে নিয়ে 3 দিন খেলা কল্ড অফ, তো এটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং এবং অ্যাট দ্য সেম টাইম ওইভাবে ইন্ডিভিজুয়াল প্রিপারেশনটাও প্রয়োজন, যেন আমরা ফোকাসটা থেকে যেন সরে না যাই। টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বর দল দক্ষিণ আফ্রিকা, যাদের বিপক্ষে 7 বছর পর টেস্ট খেলছে টাইগাররা। কিন্তু এরই মধ্যে 2 টেস্টের মোট 10 দিনের মধ্যে বৃষ্টি নিজের নামে করে নিয়েছে 5 দিন। তাই প্রোটিয়াদের বিপক্ষে পুরো টেস্ট না খেলার আক্ষেপ থেকেই যাচ্ছে বাংলাদেশের। অবশ্যই এটা একটা পজিটিভ সাইন হতো যদি আমরা পুরোটা 2টা টেস্ট ম্যাচে ফুল 5 ডে খেলতে পারতাম। আমরা হারিয়ে জিতি বা ড্র হতো, হোয়াট এভার রেজাল্ট হতো, বাট আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স টু প্লে এগেইনস্ট দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড এট দ্য মোমেন্ট, তো এটা আমাদের জন্য ভালো হতো এবং আমাদের স্কিলগুলো যদি আমরা আরো ঝালাই করে নিতে পারতাম তো এটা আমাদের জন্য পজিটিভ একটা সাইড হতো। শেষ দিনে অলৌকিক কিছু না হলে ঢাকা টেস্ট হয়তো ড্রয়ের ভাগ্যই বরণ করে নিতে যাচ্ছে, যাতে টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ দলের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ ড্র করবে বাংলাদেশ। এতে র্যাঙ্কিং এর নবম স্থান অপরিবর্তিত থাকলেও 6 রেটিং পয়েন্ট বাড়বে টাইগারদের। এই পাওয়ার চেয়ে আমরা আরো খেলাটাই আরো বেশি উপভোগ করতাম যদি খেলাটা হতো, বাট আবহাওয়ার উপর তো আর কারো হাত নেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ, নিষেধাজ্ঞা বলবৎ রাখতে অনড় মন্ত্রণালয়। নাশকতার 4 মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান কারাগারে, MK আনোয়ারের জামিন, নথি না পৌঁছায় শুনানি হয়নি মিন্টু।
মাগুরায় যুবলীগের সংঘর্ষে মায়ের পেটে নবজাতক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি সুমন সেন ঢাকায় গ্রেফতার। মাগুরায় গ্রেফতার আরও একজন। রাজধানীর আবাহনী মাঠে নতুন কমপ্লেক্স তৈরির পরিকল্পনা বরাদ্দপত্রের সঙ্গে সাংঘর্ষিক এমন অবকাঠামো তৈরি করতে দেয়া হবে না জানালেন গৃহায়ণ মন্ত্রী। এবং দেশের মধ্যে চাহিদা থাকার পরও শুধুমাত্র বেশি দামের কারণেই অব্যবহৃত থেকে যাচ্ছে বিএসসিসিএল এর ব্যান্ডউইথ। ভারতের সঙ্গে চুক্তিতে সুবিধা পাবে সে দেশের জনগণ। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিবিসিএল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।